শুভ সকাল বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে সোমবার আর আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত, একেবারেই মেঘের কোনো ব্যাপার নেই। একদম সুন্দর সকাল থেকে ওয়েদারটা আজকে রয়েছে। বৃষ্টিটা না হলেই ভালো, কারণ আজকে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন রয়েছে, বরযাত্রী যেতে হবে। তো আজকে আমি ভীষণ এক্সাইটেড। আজকে একটু সাজুগুজু করব। সাজুগুজু করতে আমার ভীষণ ভালো লাগে। তো আর সেইখানেই তোমাদের দাদাভাইয়ের আজকে রয়েছে একটা নানিমুখের কাজ। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই ও যে সকালবেলায় হ্যাঁ, একটা কথা বলি, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দাদাভাই কী কাজ করে। পৌরোহিত্য তো করে, তার সাথে কোনো একটা কাজ করে। তো আমি এর আগেও ব্লগে বলেছিলাম যে তোমাদের দাদাভাই একটা আলুর আড়তে যে সরকার মশাই হয়, যে হিসাব রক্ষক, তো সেই কাজটা সে করে। তো সেই জন্য ভোর ভোর তাকে যেতে হয়। তো সেই কাজটা তো করেই। তো আজকে সেই কাজে যায়নি, আজকে ওই নানিমুখের কাজ যেহেতু রয়েছে, তো সেই কারণে তোমাদের ছেলের নানিমুখ, ঠিক আছে, রাত্রে বিয়ে পড়ানো কিন্তু নেই, তো সেইখানেই গেছে। আর এদিকে আমার টুকটুক করে সমস্ত কাজগুলো সকালের হয়ে গেছে। এইবার গতকাল যেগুলো কেটেছিলাম, চাদরটা তো ভাঁজ করে নিয়েছিলাম, আর এই যে বালিশের কভার টভারগুলো সমস্ত তো এইখানে মেলাই ছিল, তো সেইগুলো সমস্ত ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর আজকে সোমবার, বাবানের পড়া রয়েছে, স্কুল রয়েছে, তো বাবানকে তো আজকে দিয়ে আসতে হবে। তো চলো ভিডিওটা তো শুরু করলাম। সকালে কি করি দেখি। বাবা যদি রুটি না খায় তাহলে আর রুটি করছি না, দেখি মা কি খায়। একেবারে ভাবছি ভাতই করে নেবো সকালবেলায়। বাবা রুটি না খেলে আমি আর রুটি করছি না, ভাত করে নেবো। আর মা তো মুড়ি আমটাম খেয়ে নেয় অথবা চিড়ে টিড়ে খেয়ে নেয়, অসুবিধা হয় না। যদিও বা আটা মাখা রয়েছে, এখন যদি খেতে চাই তাহলে করে দিতে হবে। কড়াই মাখা রয়েছে, দুটো সেঁকে দিলেই হবে আর কি। তবে তোমাদের দাদাভাই ওই কাজটা সেরে হয়তো 10:30টার মধ্যে 11টার মধ্যেই চলে আসবে, এসে তো কিছু খাবে। তো ভাবছি একেবারে ভাতটাই বসিয়ে দেবো, বাবানও খাবে। তো চলো, অনেক বকবক করলাম, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। পাশে থেকো, সাথে থেকো, আর হ্যাঁ, স্কিপ করো না প্লিজ, স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো। অঘ্রাণ মাসে বিয়ের সিজনে তোমাদের কাছে অনেকবার বলেছি যে একটাও বিয়ের নেমন্তন্ন পেলাম না। তো সত্যিই জানো তো, অঘ্রাণ মাসে এত বিয়ে হয়েছে, অথচ অঘ্রাণ, মাঘ, এই দুটো ফাল্গুন, এই 3টে মাসেই একটা বিয়ে নেমন্তন্ন গত বছর পাইনি, জানো তো। আসলে ব্যাপারটা কি বলো তো, সাজতে ভীষণ ভালোবাসি, আর বিয়েবাড়ির সাজের ব্যাপারটা কিন্তু একটু আলাদা রকমই হয়। তো সেই সাজটা তো আর সবসময় সাজা যায় না, একটা অনুষ্ঠান হলেই ওইরকম একটু জাঁকজমক সাজা যায়। তো এবছর একটা বিয়ের নেমন্তন্ন, বেশ বরযাত্রী এবং বৌভাত দুটোতেই নেমন্তন্ন রয়েছে, তো বেশ এক্সাইটেড। গত বছর তো আমি আর দিদি এই নিয়ে ভীষণ মজা করেছিলাম যে এতগুলো বিয়ে হচ্ছে, একটাও বিয়ের নেমন্তন্ন আমরা পেলাম না, আমাদের কি কেউ পছন্দ করে না নাকি আমাদের নেমন্তন্ন করে না। তো এই নিয়ে সত্যি ভীষণ মজা করেছি। এখন ভীষণ হাসি পাচ্ছে সেই ব্যাপারটা, জানো তো। তো মজাটাই জীবন, তাই না? এই যে আনন্দ করে আমাদের বেঁচে থাকা, জীবন ভারী ক্ষণস্থায়ী, জানো তো। যতটুকুনি আনন্দ করে মজা করে জীবনটাকে কাটাতে পারবো, ততটুকুই সাথে থাকবে। তো ভীষণ হাসি মজা করি আমরা, ভীষণ আড্ডাই আর কি করি। জানি না তোমরা এই বিষয়টাকে কীভাবে নাও, তবে আমরা ভীষণ আনন্দ করতে, মজা করতে ভালোবাসি। তো ওদিকে বাসনপত্রগুলো দিদি তো মেজে ঘষে দিয়ে গেছে, সেইগুলো একটু জল ঝরে গেছে, আর এইবার সমস্ত তুলে নিচ্ছি। চারিদিকটা এত অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। আর এই বৃষ্টি আজকে নামলেই না ভীষণ একটা সমস্যা, কারণ দেখো কত বাড়িতে আজকে বিয়ে, তাই না বলো। আর বিয়ে মানেই কত কাজকর্ম থাকে। শুকনো দিনে যে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, এরকম বৃষ্টি ভেজা দিন হলে কাজগুলো তো ভীষণই পিছিয়ে যায়, তাই না, ভীষণ অসুবিধা হয়। তো সেই সমস্তই আর কি ভাবনা চিন্তা করছি যে বৃষ্টিটা হোস না, বৃষ্টিটা না হওয়াই ভালো। তো যাই হোক, এদিকে বাসন কোসনগুলো গুছিয়ে নিয়ে চলো এবার চটপট রান্নাবান্নাটা বসিয়ে দিয়ে নিই। বাইরে এত অন্ধকার যে আলো না জ্বালিয়ে কিছুতেই কাজ করা যাচ্ছে না।
বাবাও বললো আজকে রুটি খাবে আর মাও রুটি খাবে, সেই কারণে না এদিকে মা বাবার জন্য রুটিটা সেঁকে নিচ্ছি। আর ওই দিকটাতে দেখো ভাত আমার হয়ে গেছে, একেবারে বেশি করেই ভাত করে নিয়েছি দুবেলার। একটা ডেচকির মধ্যে অর্ধেকটা ঢেলে রেখেছি, বাকি অর্ধেকটা হাঁড়ির মধ্যেই রয়েছে। রাত্রেবেলায় যেহেতু আমি আর বাবান যদি বরযাত্রী যাই তাহলে আর রাত্রে তো আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, তো সেই কারণেই না চালটা একটুখানি ধরে নিলাম। আর রাত্রেবেলায় ওই ভাতটা গরম করে রেখে যাব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এদিকে সকালবেলা রুটি করব না করেও রুটি তরকারি সমস্তটাই করে নিয়েছি। আর এদিকে দেখো মিষ্টিও তার সাথে রয়েছে, তো রুটি আলু চচ্চড়ি আর তার সাথে মিষ্টি, ব্যাস। আর জানো তো ওই যে আমার শাশুড়ি মায়ের যেহেতু ইউরিক অ্যাসিড হয়েছে, সেই কারণে তো যে কোনো বীজ যুক্ত সবজি খাওয়া বারণ। তো মা বলেছে আর কি পটলটা বীজ ছাড়িয়ে তারপর সেটা তরকারিতে দিতে। তো তোমরা আমাকে একটু জানিও তো যে পটলের বীজ ছাড়িয়ে নিয়ে যদি রান্না করা যায় তাতে কি ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কোনো সমস্যা হয়? তো সেটা প্লিজ তোমরা আমাকে জানিও। ওদিকে আজকে একটু দেরি হয়ে গিয়েছিলো সমস্ত সারতে বাবানকে স্কুলে দিয়ে আসলাম আমি, কারণ তোমাদের দাদাভাই তো আজকে মানে আসতেই একটু দেরিই করলো। তো ওনা ওই রান্নিমুখ সেরে এসে আগে গেল বাজারে মাছ আনতে, কারণ সবজিপাতিও খুব একটা নেই ঘরে, আর যা রয়েছে খেতে একেবারেই ইচ্ছে করছে না। তো আমি বললাম যে তুমি শিগগির গিয়ে একটু মাছ নিয়ে আসো, তো এসেই আগে ছুটেছিল মাছ আনতে। কাতলা মাছ নিয়ে এসেছে, একেবারে বেশি করেই এনেছে, এখানে ধুয়ে নিয়েছি। আর না তোমাদের দাদা ভাইয়ের ভীষণ মাছের তেল কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছে। আমি জানি ওর মাছের তেলটা খাওয়া বারণ, কিন্তু একটু আধটু যদি ইচ্ছে করে তাহলে তো খাওয়া যেতেই পারে, তাই না? একেবারে যদি খাওয়া বন্ধ করে দেয়, খাওয়ার প্রতি ইচ্ছাটা কিন্তু থেকে যায়, সেটা ভীষণই খারাপ। তো একবেলাই খাবে, অল্প একটু আর কি দেবো। তো এখানে মাছের তেল নিয়ে এসেছে, কাতলার বেশ ভালো তেল পেয়েছিল, আর একটু বেশি করেই মাছ নিয়ে এসেছে, যেটা মানে নেক্সট দিন হয়ে যাবে। ফ্রিজে রেখে দিলাম ভালো করে ধুয়ে, নুন হলুদটা আর মাখাইনি, এমনিই রেখে দিয়েছি। সামনের দিন ওটা রান্না করে নেব। আগামীকাল যেহেতু মঙ্গলবার, আগামীকাল তো আর মাছ করব না, তো পরশু দিনকে রান্না করে নেব। তো আজকে আমি না একসাথেই মাছ রান্না করছি, মানে মা বাবার এবং আমাদের। তো এখানে না আলু আর পটল দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে মাছটা একটু হালকা পাতলা করেই ঝোল করব। তো ওদিকে মাছ একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি, যে কটা আজকে করব, বাকিগুলো তো দেখলেই ফ্রিজে ঢোকালাম। তো চলো এবার চটপট রান্নাটা শুরু করি। ভাবলাম কি জানো তো, যেহেতু আমরা একবেলা খাবো আর তোমাদের দাদাভাই দুবেলার মাছ আর আমাদের একবেলা, মানে ধরো এদিকে 4 পিস আর ওদিকে মা বাবার আরও 4 পিস, এরকম 4 পিস মাছ যদি আলাদা আলাদা করে রান্না করি ভীষণই বিরক্ত লাগে, সময়ও অনেকটা লাগে। যেহেতু অনেকটা দেরি করে আজকে আমি রান্না শুরু করলাম, কারণ তোমাদের দাদাভাই আসলোই তখন 11:30টার পর। তো সেসব গুছিয়ে রান্নায় বসতে আর কি অনেকটাই সময় লেগে গেল। তো সেই কারণে ভাবলাম আজ আর অত ঝামেলা করে রান্না করছি না, তার থেকে বরঞ্চ আলু দিয়ে পটল দিয়ে এরকম হালকা পাতলা করে মাছের ঝোলটা করি। আর যেহেতু টাটকা মাছ খেতে বেশ ভালোই লাগবে। তো এদিকে দেখো কি সুন্দর মাছের ঝোলটা আজকে আমার রান্না হয়েছে। এইরকম হালকা পাতলা মাছের ঝোল না মাঝে মধ্যেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরমে আলু পটলের যে মাছের ঝোলটা হয়, এই আলু পটল দিয়ে না শুধু কাতলা মাছ রুই মাছ নয়, বাটা মাছ পোনা মাছ সব মাছই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আমার শ্বশুরমশাই আবার সবজি দিলে খুব একটা পছন্দ করেন না, তবে আজকে তো দিলাম, দেখা যাক উনি কী বলেন। তো এদিকে মাছের ঝোলটা মানে প্রায় হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, পটল সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি সবজিগুলো না বেশ সুন্দর করে আমি আগে লাল করে ভেজে নিই, তাতে করে কিন্তু সবজি আমার রান্না করতে করতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আর এইবার ঝোল দিয়ে বেশ খানিকটা ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে নিলাম, আরও 10 মিনিট মতন ফুটিয়ে ঝোলটা নামিয়ে নেবো। আর এই ঝোলটা একটু হালকা পাতলাই রাখবো, একটু পাতলাই রাখবো আর কি। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর অল্প একটু রঙের জন্য শুধু কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে ঝোলের কালারটাও ভালো আসে, আর কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ ঝোলের মধ্যে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে পাতলা ঝোলে। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর শুধুমাত্র আলু কুচি দিয়েই কিন্তু মাছের তেলটা রান্না করে নিলাম। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই মাছের তেল খেতে ভীষণ ভালোবাসেন। অন্যান্য দিন পেঁয়াজ দিয়ে রান্না করলে তো ওনাদের দিতে পারি না, তাই আজকে এইভাবেই রান্না করলাম। তো আমার রান্নাবান্না কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর মাছের ঝোলটা একদম বাটিতে বেড়ে নিয়েছি, ও বেলারটা আলাদা রেখেছি। আর এদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেই ভয়টাই হলো, বৃষ্টিটা শুরু হলো। জানি না এরপরে আরও ঝমঝম করে বৃষ্টি আসবে কিনা।
ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে, আর এদিকে না রান্নাটা তো হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি পড়ছে, আমি খাবারটা হাতে নেব নাকি ছাতা ধরবো, কী যে করব বুঝে পাই না, জানো তো। ভীষণই মানে অসুবিধা হয় খাবারটা আমাকে ওই ঘরে দিতে যাওয়া এরকম বৃষ্টির সময়। তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাই রয়েছে, নিজেই বললো তোমাকে আজকে আর দিতে যেতে হবে না, আমার হাতে বরঞ্চ খাবারটা দিয়ে দাও, আমি গিয়ে দিয়ে আসছি। তো ভালো লাগলো, জানো তো, এই যে জিনিসগুলো নিজে থেকে যে খেয়াল করে এই কাজটা করলো, আমার সত্যিই ভালো লাগলো। কারণ প্রতিটা দিন তো থাকে না, ও দেখে না কিভাবে কি করি, অনেক সময় ব্লগ যদি দেখে তখন তার মধ্যে চোখে পড়ে। তো বৃষ্টিটা যখন হচ্ছে, আমি ভাত বাড়ছি, ও যে নিজে থেকে ওর মনে হয়েছে যে এই বৃষ্টির মধ্যে আমি এই সিঁড়ি বেয়ে কী করে যাব, নামবো, খাবার দিতে যাব, 2 হাতে 2টো থালা, ছাতা প্লাস নাইটি, সমস্ত কিছু একসাথে কী করে ধরবো। এইরকম ছোটোখাটো জিনিসগুলো খেয়াল করে করলে ব্যাস, আর কিছু চাই না। আর এই যে বাসনগুলো রয়েছে, এগুলো কলতলায় রেখে একটু জল ঢেলে আসি। তো ঘড়িতে এখন বাজে প্রায় 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে। তো রেডি হয়েছি। বোন যে শাড়িটা দিয়েছিল, বোনের সাথের দিনকে যে শাড়িটা পরেছিলাম এইটাই পরলাম। আমার ইচ্ছে ছিল অন্য একটি শাড়ি পরার, কিন্তু দেখলাম কোটে এই শাড়িটাই এগিয়ে রয়েছে। মানে সবাই বলছে বিয়ে যখন একটু জাঁকজমক শাড়ি পরো, তো সেই কারণে এই শাড়িটা পরেছি। আর কেমন লাগছে, একটু বেশি সাজ হয়ে গেছে কি? তো জানিও যে কেমন লাগছে। আর ওদিকে বাবান রেডি হচ্ছে, আর আমাদের বাড়ির কাকিমাও প্রায় রেডি হয়ে গেছে। তো সবাই মিলে একসাথে বেরিয়ে যাব। যা বৃষ্টি হয়েছে আর যা কাদা, আমার তো ভীষণ ভয় লাগছে যে রাস্তায় কাদা কিনা। মানে একদম পাড়ার মধ্যে, তো এমন ব্যাপার নয় যে টুকটুকি করে চলে গেলাম বা তোমাদের দাদাভাই স্কুটি করে দিয়ে আসলো, মানে ওরকম ব্যাপারটা না, পাড়ার মধ্যেই। কিন্তু বৃষ্টি যা হয়েছে আজকে দুপুরবেলাতে, সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে যে কী জানি জুতোয় কাদা লাগবে, শাড়িতে কাদা লাগবে, এই একটা টেনশন। সেই টেনশনেই না এই কাপড়টা আমি পরছিলাম না। তো সবাই বলছে যে না, বিয়েবাড়িতে একদম সাদামাটা হয়ে যাচ্ছে সাজ, তুমি একটু জাঁকজমক শাড়ি পরো। সেই কারণেই ভাবলাম তাহলে এই কাতান বেনারসিটা পরা যাক। তো চলো এবার যাওয়া যাক। বরযাত্রী বলে কথা, বরযাত্রী মানে বর আগেই পৌঁছে গিয়েছে, কিছু বরযাত্রী চলে গিয়েছে, কিছু বরযাত্রী যাচ্ছে, মানে পাড়ার হলে যেরকম ব্যাপারটা হয় আর কি। তো চলো গিয়ে তারপর দেখা হচ্ছে। আর এই যে আমার বাবানও এদিকে রেডি হয়ে গেছে, আর আমাদের বাড়ির যে কাকিমা, তো কাকিমাও এদিকে প্রায় রেডি। কাকিমাকেও আবার একটুখানি মেকআপ টেকআপ করেই দিতে হলো আমায়। রাস্তাঘাট ভেজা, খালি কাপড়টা ধরে চলছি যে যদি কাপড়ে মানে কাদা লেগে যায়। ও কাকিমা, যে রাস্তা নিয়ে ভয় পাচ্ছিলাম সে রাস্তা তো শুকনো গো। হ্যাঁ, এই রাস্তা তো যা কাদা ওঠে, আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। একদম পরিষ্কার রয়েছে। বাপরে, দুপুরে যা বৃষ্টি হয়েছিল, আমি তো ভাবলাম বাপরে, ভেবেছিলাম হয়তো কাদায় ডিগবাজি খেতে খেতে আমাদের বরযাত্রী পৌঁছতে হবে বিয়েবাড়িতে, কিন্তু সেটা একেবারেই নয়। দেখলাম সুন্দর একদম রাস্তাঘাট রয়েছে। অ্যাকচুয়ালি এই কৃপাময়ীতলার এই রাস্তাটাতে না এত ড্রেনের কাদা ওঠে, এত মানে জল কাদা থাকে, সেইটা নিয়ে ভীষণ আমার ভয় ছিল। তো সত্যি ভয়টা বিনা কারণেই পাচ্ছিলাম। আমাদের মোটেও কাদায় গড়াগড়ি খেতে খেতে বিয়েবাড়িতে পৌঁছতে হয়নি। তো যাই হোক, বিয়েবাড়িতে তো লোকজন চলে এসেছে। ওই যে বললাম কিছু বরযাত্রী এসেছে, কিছু বরযাত্রী এখনও আসেনি। তবে চলো এবার আমরা যাই। মানে পাড়ার হলে যা হয় আর কি, পাড়ার ছেলে পাড়ার মেয়ে। এখন না হয় আমাদের পাড়ার ছেলে আর কি অন্য জায়গায় বাড়ি করেছে, কিন্তু এতদিন পর্যন্ত সে পাড়ার ছেলেই ছিল, এই পাড়াতেই তাদের বাড়ি ছিল। তো যাই হোক, চলে এসেছি। আর ওই হলো বউ, মানে যেহেতু বরযাত্রী এসেছি তাই, আর সম্পর্কে আমি মামি শাশুড়ি হই, তো আমাদের বৌমাই বলবো, আমাদের বৌমা। তো ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, এত ভিড় করে সবাই দাঁড়িয়েছিল, সামনে টুকুনিতে যে পৌঁছবো সেটাই পৌঁছতে পারছিলাম না, ভীষণ চাপাচাপি হচ্ছিল। আর একটা বিষয় বলি, আমার সাথে যে কাকিমা গেল, তিনি
মেয়ের বাড়ির থেকে নিমন্ত্রিত, আর আমি ছিলাম ছেলের বাড়ির থেকে নিমন্ত্রিত, মানে আমি ছিলাম বরযাত্রীর পক্ষ থেকে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর আমার হেয়ার স্টাইলটা দেখে নিশ্চয়ই আজকে অনেকেই ভীষণ রাগ করবে, একেবারে সাদা মাঠা, মানে যেরকম আমি রেগুলার হেয়ার স্টাইল রাখি ঠিক সেই রকম। অ্যাকচুয়ালি আমি চুল বাঁধতে পারি না, আর আমার চুলটা এতটাই ছোট যে আমি এটাকে কোনো রকমভাবে স্টাইলিংও করতে পারি না। সেই কারণে কিন্তু আমি খুব একটা এই চুল নিয়ে মানে চিন্তা ভাবনা করতে পারি না। তো একদম সিম্পলভাবেই আমার চুলটাকে রাখতে হয়। আর ওপরে আসলাম যেখানে আর কি বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছে, ভীষণ সুন্দর করে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছিল। আর ওই হলো ছেলে, মানে আজকের বর। তো ভীষণ সুন্দর তাকেও লাগছিল। আর দেখো কি সুন্দর, মানে যেই দেখছি আমি ভিডিও করছি বলছে দাঁড়াও আমি আগে টোপরটা পরে নিই, তো সে টোপর দিয়ে তো রীতিমতো একেবারে দারুণ পোজ দিচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল। আর যে কাকিমা আসলো আমার সাথে, সেই কাকিমার ছেলে হলো এই আমার সামনে যে দাঁড়িয়েছিল। তো বেশ ভালো লাগছিল, সবাই চেনা জানা, সবাই ভীষণ পরিচিত, পাড়ার মধ্যেই সব কিছু। তো সেই কারণে বোর খুব একটা যে হচ্ছিলাম তেমনটা নয়। আর এখানে এই যে ফ্যান চলছে, সেই ফ্যানের হাওয়ায় খানিকটা দাঁড়িয়েছি, কিন্তু চুল টুল তো একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে। এই ফ্যানগুলোর না এই একটা ব্যাপার, মানে ভালো লাগে, হাওয়াটা ভালোই হয়, কিন্তু তার সাথে হেয়ার স্টাইলটা একেবারেই নষ্ট হয়ে যায়। আর এই হলো ছেলের দিদি, মানে এই কিন্তু আবার আমার বোনের বান্ধবী, মানে তোমাদের রিয়াঙ্কার বান্ধবী, ছোটোবেলাকার বান্ধবী। আর এখন ও আবার আমার ভীষণ কাছের হয়ে গেছে, মানে আমার বান্ধবী হয়ে গেছে। মাঝে মধ্যেই এখানে আসলে আমার বাড়িতে আসবে, মানে এখানে রানাঘাটে আসলে ও আমার কাছে দেখা করতে আসবেই। শ্বশুরবাড়ি হলো ওর শ্যামনগর, আর এই হলো ওর ছেলে। তো ভীষণ সুন্দর লাগছিল, সুন্দর ছোট্ট একটা বর। আমার বর বললো যে সন্ধ্যে 7টাতেই লগ্ন, তবে এখন তো প্রায় 8:30 পৌনে 9টা বাজে, এখনও কনে নিচ থেকে উপরে আসেনি। তো আমরা এই দিকটাতে নিচে চলে আসলাম একটু স্টলে কিছু খাওয়ার জন্য। তো এখানে অনেকগুলো স্টল দিয়েছিল, মোমো, কফি, ফুচকা। তো বাবান আর কাকিমা খেলো কফি, আর আমি এখান থেকে নিয়ে নিলাম মোমো। আমার আবার ভীষণ মোমো ভালো লাগে, কিন্তু বাবানেরও ভালো লাগে। আমি অবাক হলাম এটাই দেখে যে বাবান মোমো নিল না। যেহেতু দুপুরে বৃষ্টিটা হয়েছিল, এতে করে একটু অসুবিধা হয়েছে সেটা তো ঠিকই, কিন্তু তার জন্য কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো লাগছিল। আর শাড়ি জামা কাপড় পরার পর না যদি খুব গরম লাগে, এতে করে ভীষণই খারাপ লাগে, ভীষণই অসুবিধে লাগে। তো ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তাতে করে খুব একটা খারাপ লাগছিল না। আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল, এত সুন্দর লাইটিং, বেশ ভালোই লাগছিল। এবার বিয়ে বসবে, কারণ কনে ওপরে চলে গেছে। আমরা স্টল থেকে এসেই দেখলাম যে ওপরে কনে চলে গেছে, তো আমরা এবারে যাচ্ছি একটু বিয়ে দেখবো বলে। ওপরটাতে এত ভিড় হয়ে গেছে যে আমি ঠিকঠাক ভিডিওটাই করতে পারছি না। মানে যখন কনেকে ওপরে নিয়ে আসা হলো, শুভদৃষ্টি হলো, দুজন মিলে এত নাচ করছিল, মানে দেখার মতন ছিল। এখন তো এই বিষয়টা ভীষণই মানে ট্রেন্ডিং, বিয়ের সময় দুজন এত নাচে হয়, বউ নাচতে নাচতে মণ্ডপে ঢোকে, বা বর আসেই নাচতে নাচতে, তো ওই ব্যাপারটা ভীষণ ভালোও লাগে। তো এত ভিড় ছিল যে আমি ঠিকঠাকভাবে ভিডিও করতেই পারছিলাম না, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই হলো আমাদের জামাইবাবু, মানে আমার ওই ভাগ্নের বাবা, যার বিয়ে হচ্ছে আর কি। এখন ঘড়িতে প্রায় রাত 11টা বাজে, আর এত ভিড় হয়েছে, এত মানুষ নিমন্ত্রিত যে বসার জায়গা নেই, মানে রীতিমতো খাবার সিট বুক করে রাখতে হচ্ছে। তো এই 11টা যেই না বেজেছে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ফোন করে দিয়েছি যে একটু দেরি হবে, কারণ আমরা জায়গা পাইনি। তো যাই হোক, ফাইনালি জায়গা পেয়েছি, ফাইনালি বসে পড়েছি এইবার। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। আমি জানো তো রাত্রেবেলায় আমি জানি একটু দেরি হতে পারে, সেই কারণে করেছি কি, আমি তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বাটিতে বেড়ে, মানে মাছ ভাত সমস্ত বাটিতে বেড়ে রেখে এসেছি, এবং মা বাবারটাও তাই করেছি, একেবারে হাঁড়ি ধরে ভাত ও ঘরে রেখে এসেছি, মাছের বাটি রেখে এসেছি, যাতে করে নিজেরা একটু নিয়ে খেতে পারে।
কারণ এই পিছু টান করে করে না সবসময় কিন্তু হয়ে ওঠে না। কোথাও গিয়েই একটা পিছু টান থাকে যে বাড়িতে টাইমে পৌঁছতে হবে, ওদেরকে খেতে দিতে হবে। দেখো সব জায়গায় তো সবটা হয় না। এবার ছোটোখাটো গেট টুগেদার হলো, সেখানে কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসা যায়, কিন্তু এত বড় একটা অনুষ্ঠানে, একটা বিয়েতে, সেখানে কিন্তু এই বিষয়টা একেবারেই হয় না। তো সেই কারণে বুদ্ধি করে এই কাজটা আমি করে রেখে এসেছিলাম, আর এখন সেটা ভালো লাগছে সেটা ভেবে। না হলে আমাকে কিন্তু 10টা বাজলেই আমাকে যে কোনো পরিস্থিতিই হোক না কেন বাড়িতে যেতে হতো, কারণ মানুষগুলো না খেয়ে বসে থাকতো। তো যাই হোক, ফাইনালি বসে পড়েছি, আর মেনু কার্ড চলে এসেছে হাতে। দেখতেই পাচ্ছ মল্লিকা ও সোমনাথ দুজনার আজকে শুভ পরিণয়। তো দুজনকে তোমরা অনেক আশীর্বাদ করো, যাতে আগামী জীবন ওদের, আগামী দাম্পত্য জীবন ওদের ভীষণ সুখময় হয়ে ওঠে। আর ফাইনালি হাতে চলে এসেছে মেনু কার্ড। চলো এবার খাওয়া দাওয়া করা যাক। আজকে মনে হয় খেয়ে দিয়ে বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত 12টা বাজবে। তো আজ এখানেই রাখছি, আগামীকাল আসছি নতুন ব্লগ নিয়ে।